প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অডিও ক্লিপ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সম্ভব হলে এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এনসিপি নেতা সারোয়ার তুষার ও নেতা নীলা ইসরাফিলের ৪৭ মিনিটের ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে নীলা ইসরাফিল বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন এবং প্রথমে অডিও মূলত তিনি রেকর্ড করেছিলেন, আর পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। নীলা তার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফোনালাপ রেকর্ড করেন, কারণ তুষার তাকে "তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে" ইত্যাদি পার্সোনাল মন্তব্য করেন। গেল রোজা মাসে তুষার আবার অন্য একটি আপত্তিকর মন্তব্য দেন এবং পরে বলেন ডিটেকটিভ ব্রাঞ্চ নীলাকে কেন্দ্র করে অনুসন্ধান চালাচ্ছে, তা নিয়েই নীলা রেকর্ড করেন। কথোপকথনের মাঝে তুষার নীলাকে গার্লফ্রেন্ড বলে ডিবিকে জানিয়েছিলেন। এই কথা নিয়েই তীব্র প্রশ্ন তোলেন নীলা। নিজেই স্বীকার করেছেন যে ফোনালাপ প্রায় ৪৭ মিনিটের এবং তিনি নিজে রেকর্ড করেছিলেন। নীলা দাবি করেছেন তুষার তার সংগঠনের অবস্থান ক্ষুণ্ণ করতে এবং তাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাংগঠনিক প্রভাব ব্যবহার করেছেন। গ্রুপের মধ্যে মিডিয়া ট্রায়াল এবং তার কার্যকলাপ নিয়ে ইতিবাচক সাড়া না পাওয়া নিয়েও তিনি প্রতিক্রিয়া জানান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বুঝার সুবিধার্থে ফাঁস হওয়া অডিও ক্লিপের উল্লেখযোগ্য অংশ এখানে উপস্থাপন করছি। মনোযোগ সহকারে শুনুন। আশা করছি আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন কি হচ্ছে, কিংবা আমাদের রাজনৈতিক নেতৃত্বের কতটুকু নৈতিক স্খলন হয়েছে। তাহলে অডিও ক্লিপটি শুনুন। আমি তোমার সাথে ফ্রেন্ডলি আলাপ করছিলাম, কিন্তু তাই বলে এরকম একটা প্রস্তাব, মানে এরকম একটা কথা তুমি আমাকে বলতে পারলা? এখন তুমি কি এটা নিয়ে পড়ে থাকবা? আগে প্রমিস করো, বলো যে তুমি কিছু মনে করো নাই এবং এটা নিয়ে আমি আর কোনোদিন কথা বলবো না। অন্য একটা সিরিয়াস আলাপ আছে যেটা আমি বলতে চাই, তার আগে এটা একটু ক্লিয়ার করতে চাই প্লিজ। হ্যাঁ ঠিক আছে, পড়ে থাকবো না, বলো। প্রমিস? হ্যাঁ প্রমিস। আচ্ছা আমি এরকম না, হ্যাঁ আমার হিস্ট্রিতে, মানে তুমি আমার হিস্ট্রিটা ঘাটো, আমি করছি না, বল। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করবো, তুমি কি সত্যি উত্তর দিবা? হ্যাঁ প্লিজ বলো। আমি একটু বিব্রত হয়ে আসছি, বলো। ও না, তাহলে আমি বলতে বলছি, তুমি বলো। হ্যাঁ আমি সরি অ্যাকসেপ্ট করছি। ওকে, তুমি মানে সিকিউরিটি ইস্যু বললা, এটা কেন বললে? আসতে চাইলাম বিকজ আমার নামে ওয়ারেন্ট হয়েছে। এখন কারো শেল্টারে আছো? আমি কারো শেল্টারে আছি কিনা? হ্যাঁ লেলিন ভাই শেল্টারে আছি। ও আচ্ছা আচ্ছা। আমি এখন যেখানে থাকি সেটা হচ্ছে এম্বাসির আন্ডারে থাকি, বিকজ এই যে ওদের মতো একটা জঘন্য পরিবার আমার পিছিয়ে লাগছে। তোরা তো এম্বাসি ছাড়া তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, পাঠায় না কেন? আমি তো দেশে বাইরেই ছিলাম, পার্মানেন্টলি তো আমি যেতেই পারি, আমি তো বাচ্চা ছেড়ে যাব কেন? আমি তো সুইজারল্যান্ডে ছিলাম। না, বাচ্চা তো ওরা আটকা রাখছে। এখন বাচ্চারা কোথায়? মোয়াজের কাছে। আচ্ছা কাস্টাডিটা পেলে বাচ্চাদেরকে নিয়ে তারপরে যাব। না আমি তোমাকে সব বলে দিচ্ছি, তুমি আমাকে বলবা না, এটা কেমন কথা? তুমি আমাকে সব বলো না। আমি কি বলি নাই বলো, প্রশ্ন করো। সত্যি তো দিবা? অফ কোর্স। আল্লাহ কসম? হ্যাঁ প্রমিস, বলো, আমি মিথ্যা বলি না। পরে বলবো। পরে বলবা না, তুমি এখন বলবা, বলো। না এটা এখন ইয়ে করো না, এটা আমি তোমাকে আইটি ডিটেইলস খুলে একটু সময় দাও আমাকে, এটা বলবো। তোমার সাথে কি মোয়াজ যোগাযোগ করেছে? না, তুমি কেন যোগাযোগ করবে? তোমাকে, তোমার সাথে আমার কোনো যোগাযোগ আছে সেটা তো জানার কথা না। কিন্তু আমি একটু আশ্চর্য হলাম, তুমি আজকে মনে হয় আমাকে ফোনে কল দিচ্ছ, আজকে না কালকে। ফোনে কল দিচ্ছ? বাংলাদেশে আসছি সেটা বোঝানোর জন্য, কিন্তু ভাবতেছিলাম বিদেশে। না সেটা তো তুমি আমাকে সিগনালে বললো, আমি বিশ্বাস করি, এটা বিশ্বাসের কোনো ইস্যু না। প্রবলেমটা কোথায়? কিসে? তুমি আমাকে বলছো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে আমার সাথে কথা বলবা না, ফ্রেন্ডলি আলাপ করবা। তো আমি হচ্ছে ওকে ফ্রেন্ডলি আলাপ করবা, তো তাই আমি হাই হ্যালো কথা বলছিলাম। কিন্তু তার মানে এরকম কিছু ভাবতে পারো, এটা আমি ভাবতে পারি নাই।
না না না, এটা এটা শোনো, এটা দিয়ে তুমি আমাকে ভুল জাজ করো না প্লিজ। তুমি সাসপেন্স তৈরি করছো কেন? সাসপেন্স তৈরি করছি না আমি, মানে তুমি এখন আর আমাকে বিশ্বাস করবে না। তুমি ভাবতেছো যে এই কথা দিয়ে তুমি আমি তোমাকে বিশ্বাস করবো কি করবো না সেটা পরের কথা, তুমি আমাকে বলতে থাকো, আমি শুনতে থাকি। না, এভাবে হয় না। কিভাবে হয়? আচ্ছা তুষার, তুমি আমাকে একটা কথা বলো, আমার কোনো অ্যাক্টিভিটিসে তোমার কাছে কি মনে হয়েছে যে আমাকে এই কথাটা লেখা যায়? মনে হলে সেটা আমাকে বলো। না না, আমি শোনো, আমি এটা নিয়ে আমি নিজে বিব্রত। তুমি যদি এটা ধরো এখন ইয়ে করছো মানে টানো, তাহলে আমার জন্য আমি আমি আরো বেশি সরি ফিল করবো। আমি এটা থেকে বেরোতে চাচ্ছি যে আমি এটা ভুলে বলছি, অ্যান্ড দ্যাটস ইট, শেষ। আমার সাথে তোমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক। আই হ্যাভ সিম্প্যাথি ফর ইউ, মানে সিম্প্যাথি মানে এমপ্যাথি, সিম্প্যাথি ফ্রেন্ডশিপ হয়েছে আমার তোমার সাথে। ওই জানি না তোমার দিক থেকে হয়েছে, আমি আশা করি। এখন তুমি যদি এটা করো, এটা দিয়ে যদি আমি সেটাই বলতেছি, যদি এটা দিয়ে আমাকে বিচার করো তাহলে আমার জন্য একটু বেশ মুশকিল এবং দুঃখজনক হবে আর কি। আমি জানি তুমি খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, রাজনীতি করছো, ভালো করছো। আমি তোমার সম্পর্কে অত ভালো জানিও না, বিথির একটা ইনসিডেন্ট জানি, আর সেটা হতেই পারে, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ইনসিডেন্ট না, থাকে। ওইটা তো তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করো না জেনে তুমি ওইটা নিয়ে আমাকে বিচার করতে পারবা না। না, আমি এটা নিয়ে আমি কারো ব্যক্তিগত জীবনে ঘাটতে চাই না, আমার কোনো দরকার নাই। ওটা নিয়ে আমি তোমাকে বিচার করছি না। বিথি আমার ইন্টারভিউ নিছো না, আমার সাথে তো সবার যোগাযোগ হয়। আচ্ছা ঠিক আছে, ড্রপ ইট। এনিওয়ে, তুমি আমাকে এটাই তোমার ইম্পর্টেন্ট কথা ছিল? না না, ইম্পর্টেন্ট কথাটা আমি বলি নাই। বলো। আমি চেপে গেছি। বলো। না, আমি এখন আর বলবো না, কারণ আমি খুব খারাপ ধারণা পোষণ কেন করবো না? তুমি কেন আমাকে এই কথা বললে? আমি এটা ডিজার্ভ করি না। তুষার, তুমি আমাকে ভুল বুঝেছো। আই নো। এখন এটা কি এমন যে এটা তুমি কি মোয়াজ যে আমার ছবিগুলো আপলোড করেছে সেখান থেকে একটা ইন্টেনশন তৈরি করেছো নিজের মধ্যে? আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কখনোই না, ছি ছি। ছবিগুলো তো দেখে বুঝতেই পেরেছো যে ছবিগুলো একান্তই ওরা আমার। ছবি দেখি নাই। শোনো, আমার প্রথমত আমার ফেসবুক আইডি ডিসেবল করা, এবং আমি অনেক ধরে ফেসবুক পাই, আমি এই ধরনের কোনো ছবি দেখি নাই। আমি বিন্দু মাত্র এরকম কোনো কিছু দেখে আমি তোমার সঙ্গে কোনো ধারণা পোষণ করি নাই। কিন্তু কাউকে একটা প্রস্তাব দিতে পারে, ঠিক আছে, সেটা যদি অন্য দিক থেকে যদি সমান রেসপন্স না আসে, দ্যাটস ডান। মানে এটা নিয়ে সে যদি আর পাল্টা তোমাকে করে, মানে আমি ভাবছি যে তার মানে কি হচ্ছে, আমি এই আমার ক্যারেক্টারটা কি এইভাবে প্রেজেন্ট করছি মানুষের কাছে? নট এট অল। আই ক্যান অ্যাসিওর ইউ প্লিজ, আমি দেখো, ইউ ক্যান ট্রাস্ট, ইউ শুড ট্রাস্ট মি। আমি এটা তোমাকে খুবই ডিসেন্ট একজন মানুষ মনে করি। অবাক হয়েছি যখন তুমি আমাকে ফোনে কল দিছো। কেন? কারণ ফোনে কল দিয়ে তো ট্র্যাক হবে তো। ও আচ্ছা, ফোন তো আমি বন্ধ করে দিয়েছি। এই জন্য তো তুমি যখন আসতে চাইলে তখন আমি নিষেধ করলাম। বাসায় তো আসা এটা প্রোটোকলের বিষয়। আমার বাসায় মানে আমি যেখানে থাকি সেখানে একটা ফ্রি মুভ করতে পারো। আমি ফ্রি মুভ করতে পারি। ইনফ্যাক্ট আমি কালকে আমার নামে ওয়ারেন্ট। হ্যাঁ, কিছু হবে না। কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। এখন তুমি আমার সব কথাকে যদি এরকম এটা দিয়ে জড়াই ফেলো, তাহলে আর কোনো কিছু বলতে পারবো না। তাহলে বলো কেন দেখা করবো? এমনি আই ফিল আই শুড মিট ইউ, কিন্তু মানে একটু সেটা বলো। বললাম তো, সামনাসামনি বলতে হবে। আচ্ছা, দেখা হলে বলো। তুমি বললে 5 মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে, এখন বলছো দেখা হলে বলবে। না না, ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষ চেঞ্জ হয় না। এটা কি সামনাসামনি শোনাতে তোমার জন্য ভালো হবে? আচ্ছা, কোন ইস্যু? পলিটিক্যাল কোনো বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয়? তোমার বিষয়। আমার পার্সোনাল বিষয়? ইয়েস। তো বলো, দেখা হতে হবে কেন? কালকে পর্যন্ত আমরা একমত ছিলাম যে আমরা উইল মিট, আর এখন জিজ্ঞেস করতেছেন দেখা হতে হবে কেন?
সেটা তো ফ্রেন্ডলি। যদি না করতে চাও তো ফ্রেন্ডলি যখন দেখা হবে তখন কি প্রসঙ্গটা নিয়ে আলাপ করা যাবে না? ফ্রেন্ডরা কি কি করছে? ইউ নো ভেরি ওয়েল আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই নেভার কল ইউ। মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ইটস এ মোমেন্টারি ইমোশন যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উজ্জ্ব করছি। এখন তুমি যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে বোঝাতে দিবা না তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয়? তোমার টোন এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে ইট ইজ হার্টিং মি। আমি ভরকাই গেছি। এরকম কেউ ভাবতে পারে তার মানে হচ্ছে আমার চলন বলন প্রবলেম। লিসেন ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে নিয়ে কিছু ভাবতেছি না। তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য, যেহেতু তুমি আমাকে না এটার জন্য এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন। এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে। এই ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না। প্লিজ আমি আর চাইবো না, যাও। আমি আর দিব না। না ঠিক আছে দিও না, আমি আর চাইবো না। ঠিক আছে, বেস্ট অফ লাক। ভালো থাকো। কেড়ে দিয়ে না কথা শুনতে না চাইলে তো বলো। তাহলে তুমি এই যে তুমি সাসপেন্স তৈরি করো, কিছু বলছো না। যেটা আমি বলতে চাইছি সেটা আমি বলবো, কিন্তু তার আগে তুমি এখন যে মুডে আছো এটা থেকে বের হইতে হবে। এটা বের না হলে আমি বলবো না। আমি তো থেকে আমাকে জানতো না, আমাকে রিমোটে চাপ দিবা আর চেঞ্জ হয়ে যাবে। ওকে টেক ইউর টাইম, তারপর আমরা আলাপ করবো এটা নিয়ে। এবং এটা নিয়ে টেনশনে পড়ার কিছু নেই, বিষয়টা গুরুতর, কিন্তু তোমার খুব চিন্তা করতে হবে সেরকম না, মানে নো রিস্ক, কিন্তু জানা থাকলে ভালো হবে আর কি। যদি আমার ওয়েল উইশার হও তাহলে তো আমাকে বলা উচিত। আমার তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি বিচার করছি না বাপু, আমি তোমাকে কিছু বিচার করছি না। আমি সারপ্রাইজ এন্ড আমি আমাকে you are surprised বুঝতে পারছি and না। I'm sorry, I'm really sorry, I feel very ashamed that একটা জিনিস না এগুলো আর বলবো না। তুমি এখন যাই বলবো সবকিছুই তুমি বলছো, এই বলছো আবার বলছো বলবো না, কেন এরকম করছো? না কেন আমি সবই বলতে, আমার কোনো কিছু বলতে সমস্যা ছিল না, বাট এখনকার পরিস্থিতি ডিফারেন্ট। আচ্ছা যদি কোনো কিছু বলতে না চাও তাহলে ইমপ্রেশন তৈরি করো না, বইলই না। আর যদি বলতে চাও তাহলে স্ট্রেইট বলো। হ্যাঁ স্ট্রেইট কথাটা হচ্ছে কি যে এটা ঠিক যে তোমার কিন্তু আমার পছন্দ মানে নট ইন আ সেক্সুয়াল ওয়ে, মানে ইন আ ভেরি নর্মাল ওয়ে অ্যাজ এ পার্সন। I like your boldness এবং এই যে তোমার পলিটিক্যাল কনসিয়াসনেস, ন্যায় অন্যায় তুমি সবসময় যে নেমে থাকো, এগুলো কিন্তু আমার তোমার প্রতি একটা ধরো ফ্রেন্ডশিপ যে আমাদের মধ্যে হয়েছে এটা আমাকে হেল্প করছে আর কি তোমার এই ইস্যুগুলো। সো বাট এই যে তোমার সাথে তোমাকে যেরকম লুকায় থাকতে হয় ইত্যাদি এগুলো আমাকে কষ্ট দেয়, বুঝছো, কেন দেয় আর কি। তো সেখান থেকে আমি জাস্ট রিকোয়েস্ট ছিল যে ধরো একটা অনেক কিছুর মধ্যে একটা ছোট একটা বিন্দু, ওই বিন্দুটাকে ইগনোর করে আমরা আগের মতো থাকি। I will try. Try? Yeah, because I need time. Okay. আরেকটা অনুরোধ করবো। হ্যাঁ বলো। তুমি কি এটা কারোর সাথে শেয়ার করবো? না রে বাবা। Okay, thank you. I'm again I'm sorry. এখন কি শুনবা আর কি তুমি কি কথা বলার আগ্রহ হারাই ফেলছো?
থেকে শুনতে চাই। বলো। আমার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে বা ছিল, মানে যাদের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ, অন্য কিছু না, এরকম তো আছে, তো সবাই থাকে। এরকম একজন আমাকে একটু নক করছে এবং সে তখন এটা দেখে বললো কি যে ওর সাথে তোমার নিশ্চয়ই সম্পর্ক আছে, প্রেম আছে। আমি বললাম যে না, ওর সাথে আমার সম্পর্ক প্রেম নাই। তারপর সে অনেক কান্নাকাটি সেই আমি বললাম আচ্ছা আমাকে প্রমাণ দিতে দাও যে নাই। তারপর আমি ওর সাথে কথা বললাম এবং এরকম সে আরো বললো কি মানে 13টা বললো যে তোমার সাথে 13টা মেয়ের প্রেম। আমি বলছি যে ইম্পসিবল, কিভাবে আমার সাথে 13টা মেয়ের প্রেম থাকে? তারপর সে বললো যে না আছে। তারপর সে আমাকে আস্তে আস্তে বললো যে তোমাকে সকল মেয়েদের নাম্বার ডিলিট করে দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিলাম। সকল মেয়েকে ব্লক করতে হবে, করলাম। এরকম অনেক কিছু। তারপর সে এটা নিয়ে ধরো এটা ঠিক আছে ডান গন এবং আমরা আবার সম্পর্ক কাটালাম আর কি। এরপর সে শুধু আমাকে খালি সন্দেহ করে, এই তোমার অমুক মেয়ের সাথে প্রেম, তমুক মেয়ের সাথে প্রেম, এসব বলতে থেকে আর খুব 2 দিন পর ধরো প্যারা দেয় আর কি, ঠিক আছে। এবং খুব মানে অদ্ভুত আচরণ করছে, আমার গায়ে হাত তুলছে অনেকবার, ঠিক আছে। আমি মানে যেহেতু সে ট্রমাটাইজড বলে নিজেকে দাবি করছে। হ্যালো, আর ইউ লিসেনিং? আই অ্যাম লিসেনিং। যেহেতু সে নিজেকে ট্রমাটাইজ বলে দাবি করছে, আমি এগুলো মেনে নিচ্ছি এবং খোদার কসম আমি একটু বানায় বলতেছি না, সে আমাকে মারধর করছে, আমি এগুলো হজম করছি। তারপর ধরো একটা পর্যায়ে সে মানে প্রায় এরকম করতো, একদিন মানে সে 2 দিন পর এই ইস্যুগুলো উঠাইতো আর কি, মানে ভালো আবার খারাপ, এবং আমাকে এগুলো যথেষ্ট ভোগাইতো। তারপর সে নিজেই আবার বলতো যে আমিও তোমাকে প্যারা দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আমি তোমাকে ইয়ে করতেছি। মানে একটা গণ ইস্যু, যেটা প্রথমত ভুল ইস্যু যে আমি অনেক মেয়ের সাথে নাম হচ্ছে, তার দাবিটা খুব অদ্ভুত ছিল। আমি একসাথে 13টা মেয়ের সাথে নাকি প্রেম করতেছি। আমি বললাম যেটা কিভাবে সম্ভব, একসাথে 13টা মেয়ের সাথে প্রেম করা? না তুমি করছো না, এটা তার দাবি, এটা কোনো সত্যমিতার দরকার নেই। এই করতে করতে এরকম অনেক ঝামেলা, মানে খালি বলে ফেসবুকে অমুক মেয়ে তোমার সাথে তোমার প্রেম, তমুক মেয়ের সাথে তোমার প্রেম, এগুলো খালি বলতে থাকে আর কি। আর আমাকে বলে যে প্রমাণ করো যে ওর সাথে তোমার প্রেম না। মানে ধরো আমি যদি তোমাকে একটা ভুল দাবি তুলে তোমার ব্যাপারে একটা ভুল অ্যালিগেশন দিয়ে পরে বলি যে তোমার প্রমাণ করতে হয়েছে অ্যালিগেশনটা ঠিক না, তাহলে কি ধরনের একটা প্যারা তোমার জন্য হবে, ওরকম একটা পরিস্থিতি। তারপর মানে এরকম আমাকে প্রায় গায়ে হাত তুলতো, আমি হজম করতাম। একটা পর্যায়ে গিয়ে মানে প্রায় 5-6 মাস যাওয়ার পরে আমি আর পারি না, মানে ধরো এরপর ও গায়ে হাত তুলে আমিও তুলতাম, এরকম করে একটা পর্যায়ে খুব খারাপ দিকে গেছে, জিনিসটা টক্সিক হয়ে গেছিল আর কি। তারপর আমরা ব্রেকআপ করলাম এবং ব্রেকআপ করার পরে সে আমাকে চাপ দিল যে এই যে ইয়ে করতে হবে, ব্রেকআপের পোস্ট দিতে হবে। আমি বলছি না, পোস্ট দেওয়ার দরকার নেই, এমনি তো ব্রেকআপ আমরা জানি যে যথেষ্ট, ছোট জন্য আলাদা দিতেই হবে। তারপর আমাকে করে পোস্ট দেওয়া হলো। আমি একটা খুব সুন্দর পোস্ট দিলাম যেটা প্রশংসিত হলো যে আচ্ছা ঠিক আছে, এরা তো এইভাবে মিউচুয়ালি ব্রেকআপ করছে। এরপর আবার ব্রেকআপের পর আবার সে কান্নাকাটি, আমি তোমাদের সাথে কিভাবে থাকবো এই সেই। তারপর আমরা আবার থাকা শুরু করলাম। তারপর হচ্ছে তোমার একটা পর্যায়ে মানে কিছু না, জাস্ট ঈদের আমরা একই সাথে ছিলাম, এখন ঈদের বন্ধ দিল, আমি আমার বাসায় গেলাম, ও বাড়িতে যাবে, বাড়িতে মানে সবাই নর্মাল যাবে। এবার সেদিন রাতে মানে যেদিন গেল ফোনে কথা হচ্ছে, হঠাৎ করে বললো যে তুমি আরো 3টা নতুন মেয়ের কথা বললো, যে এই 3টা মেয়ের সাথে তোমার প্রেম আছে। আমি বললাম না, নাই। বলে যে তুমি প্রমাণ করো এদের সাথে প্রেম নেই। তারপর আমি প্রমাণ দিলাম, প্রমাণ মানে এটাকে প্রমাণ করা যায়। তবু ওই মেয়ে 3টার সাথে কথা বলে বললাম যে আচ্ছা বলেন আপনার সাথে আমার কি ধরনের কিছু আছে, ওরা বলে যে না নাই, সেটা আমি তাকে প্রমাণ দিলাম। তারপর হঠাৎ করে সে বললো সে তার সাথে আমার একটা সম্পর্ক নেই, শেষ। ঠিক আছে, ওকে। এবার কিছু নাই, ঘটনা নাই, কিছু না, হঠাৎ করে তোমার এটা হচ্ছে ব্রেকআপ হয়ে গেল। তারপর আরো 2-3 মাস গেল, কোনো ঘটনা নাই। হঠাৎ করে সে একটা নতুন একটা সম্পর্কে জড়াই, ঠিক আছে। এটা আমি তখন জানতাম না, পরে জানতে পারছি। সে একজন খুব খতরনাক লোকের সাথে সম্পর্কে জড়াইছে। সেই লোক আবার পলিটিক্যালি আমার বিরোধী, ঠিক আছে। মানে আমি যে রাজনীতিটা করতাম সেটার বিরুদ্ধে। আমি নাম বলে হয়তো তাকে চিনবা, তুমি বা এতদিন হয়তো চিনো, হয়তো দেখছো ওদেরকে একসাথে দেখছো না।
কে তাসনিম খলিল? হ্যাঁ, তো তাসনিম খলিলের সাথে ওর প্রেম। এবং পরে আমি জানলাম অন্য দুইটা সোর্স থেকে যে এই তাসনিম খলিল তাকে ধরো পুশ করছে যে তোমার ওর বিরুদ্ধে ফেসবুকে লেখা উচিত, ঠিক আছে। এবং সে আরো দুজন লোককে জিজ্ঞেস করছে যে ওর বিরুদ্ধে কেন ফেসবুকে লিখবো, তো তারা তাকে ডিসকারেজ করছে যে না এগুলো করো না। তবু সে তাসনিম খলিলের চাপে এবং ম্যানিপুলেশনে ফেসবুকে 21 সালের 1 জানুয়ারি বা 2 জানুয়ারিতে একটা খুবই একটা ডিস্টর্টেড একটা ভাষ্য সে হাজির করলো হঠাৎ করে আউট অফ নাথিং। মানে এর মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আরো 4-5 মাস আগে। হঠাৎ করে এরকম লিখলো, পুরোপুরি এটা ছিল আমার একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। যেমন ধরো ওখানে অনেকগুলো কথা লিখছে যেগুলো মিথ্যা। এর মধ্যে একটা কথা হচ্ছে যে বিবাহিত সাবেকের সাথে যৌন সম্পর্ক স্থাপন। তো এখন কথা হচ্ছে যে এটা তো পিওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন। মানে এটা কেন প্রাসঙ্গিক? মানে ধরো আমি যদি আমার কোনো সাবেকের সাথে তার কনসেন্টুয়ালি হয়, আমার যদি সেক্সুয়াল রিলেশন হয় এবং এই কথাটা যদি সে আমার কাছ থেকে শুনে থাকে, এটা তো সে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে না, ঠিক আছে। এরকম মানে পিওর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে যা বুঝায় এরকম একটা পোস্ট সে দিল। এবং সে যাই হয় যেটা হয় আর কি, ফেসবুক ট্রায়াল যেটা হয়, একদম সবাই কোনো ঘটনা আত্মপন্তন জেনে টেনে না জেনে সে হচ্ছে মানে সবাই আমাকে একদম মিডিয়া ট্রায়াল করে আমাকে একদম নাস্তানাবুদ করে দিল আর কি। আমি খুবই ব্যথিত এবং দুঃখিত হয়েছিলাম তখন, এবং পুরোপুরি পাবলিক লাইফ থেকে সরে গেছিলাম। খুব কষ্ট পাইছিলাম যে মানুষ ঠিক আছে ওর রাগ আছে বা ও হয়তো আমার বিরুদ্ধে ভিন্ডিকটিভ, কিন্তু বাকিরা কেন কিছু না জেনে কেন এরকম করবে? তো সংক্ষেপে এই হলো ঘটনা। আমাকে এরকম একটা, এটা তো সে করছে এবং এরপরে 21 সালে করছে। আমার জীবন থেকে মোটামুটি 3টা বছর কেড়ে নিচ্ছে আর কি। এই ঘটনার পরে আমি 3 বছর একদম স্বাভাবিক হইতে আমার 3 বছর লাগছে। এই যে একটা ভয়ঙ্কর মিডিয়া ট্রায়াল আমি করছিলাম, 3 বছর লাগছে। এবং এরপরে সে যেটা করছে, সময় সময় যখন যখন দরকার আমার বিরুদ্ধে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে গেছে। ধরো আমি জাতীয় নাগরিক কমিটিতে ঢুকছি, তখন আবার ওই বক্তব্য দিয়ে হাজির হয়েছে। এটা হলো 2024 সালের সেপ্টেম্বরে। আবার ধরো 2000 এই যে এখন জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে, দল হয়েছে না, তো তখন আবার আমার বিরুদ্ধে লেখা শুরু করছে। এগুলো সে বারবার করে যায় আর কি, ঠিক আছে। এবং ভিকটিমহুড কার্ড প্লে করে অলওয়েজ। তো মানে এটা ছিল একটা পিওর কেস অফ ক্যারেক্টার অ্যাসাসিনেশন। কিন্তু যেহেতু আমি ছেলে, কেউ আমার কথা বিশ্বাস করতে চায় নাই, এই আর কি। তোমার কোনো প্রশ্ন আছে? না, 21 সালে আমি লেখাটা আমি পড়ছি, আমাকে দিছিল। তো তারপর কি মনে হয়েছে? আমার কাছে, আমি কারো ব্যক্তিগত লাইফ নিয়ে ইন্টারেস্ট না, আমি কারো লাইফে তো ঘাটি না, কিছু মনে হয় নাই। না, ডু ইউ থিঙ্ক যে কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যাবে পাবলিকলি? আমি জানি না, দেয়ালে পিছিয়ে গেলে তখন কিছু করার নেই। তো আমিও করেছি, শক্তভাবে বলতে পারলাম না। না, আমি তো তুমি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো নাই, তুমি যেগুলো বলছো সেগুলো সত্য। তোমার আচ্ছা, তুমি যে তথ্যগুলো দিচ্ছো মুয়াজ সম্পর্কে, সেগুলো কি সত্য না মিথ্যা? অবভিয়াসলি প্রমাণ সহই তো দিছি, সত্য। সো আচ্ছা, এবার বলো আমার বিরুদ্ধে যেগুলো বলছে, যে সে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াইলো কি বলছে যে আমি নাকি প্রথমে আমার সাথে আমাকে 2 বছর সম্পর্কে বলে আসছে যে আমি 13টা মেয়ের সাথে প্রেম করছি। যখন ফেসবুকে লিখছে তখন বলছে আমি নাকি 13টা মেয়েকে সেক্সুয়াল হ্যারাস করছি। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা জানো, যে যার সাথে ঘটবে তাকেই বলতে হবে। অন্য কেউ যদি বলে যে তার সাথে করছে, এটা হয় না, কেস দাঁড়ায় না। এবং আশ্চর্যজনক ভাবে ওই 13টা মেয়েকে তারা কি পরে বললো যে হ্যাঁ হ্যাঁ উনি যেটা বলছে ঘটনাটা সত্য? বলে নাই। মানে এরকম একটা ভাইরাল পোস্টের পরেও কেউ দাবি করলো না যে হ্যাঁ এই দাবিটা সত্য। এটা তো অদ্ভুত। তো ফলে আমারটা ছিল একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ঘটনা। এটাকে কোনোভাবেই জাস্টিফাই করো না প্লিজ, যে দেয়ালে পিঠ থেকে গেছিল এই সেই, এগুলো দিয়ে জাস্টিফাই করা যায় না। তুমি যেটা করছো সেটা ছিল একটা পাওয়ারফুল লোকের বিরুদ্ধে সত্য তথ্যগুলো তুলে ধরা। দুটো দুই জিনিস। তো একটা মানে স্ট্রংলি বলতে পারলাম না যে না ক্যারেক্টার অ্যাসাসিনেশন জিনিসটা খারাপ।
আমি ভালো খারাপ মন্দ এর মধ্যে ঢুকতে চাই না। ওর কাছে মনে হয়েছে ও করেছে, তোমার কাছে মনে হয়েছে। না না, এত সহজ না তো জিনিসটা। তুমি স্টেপ নাও নাই কেন? আমার কাছে যদি মনে হয় আমি কি আজকে তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে পাবলিকলি তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারবো? তুমিও তো করেছো, এটা কি ঠিক হবে? না করলে তুমি আমাকে এই কথা বলতে পারলে? আশ্চর্য, কিসের সাথে কি মিলাইতেছো? আস্তাগফিরুল্লাহ, কিসের সাথে কি মিলাইতেছো? আমি বলছি পাবলিকলি কি আমি তোমার নামে উল্টাপাল্টা লিখতে পারবো? সেটা কি ঠিক হবে? তখন কি তুমি বলবা যে তোমার যেমন হয়েছে তুমি করছো? না, সেটা তো ঠিক না। তাহলে সেটাই তো করছে, এটাই তো করছে আমার এগেইনস্টে। এটা কি আমি বলছি ক্যারেক্টার অ্যাসাসিনেশন, চরিত্র হনন করা? একটা খারাপ ক্যারেক্টারকে এক্সপোজ করা, ধরো তোমার ক্ষেত্রে মুয়াজের যে ঘটনাটা, কিন্তু আরেকটা হলো একজনকে চরিত্র হনন করা, দুটো দুই জিনিস। আমি এই কি প্রাইভেট লাইফে আমি এই তোমার আর বিথির যে গল্পটা, সেই গল্পটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ঢুকতেই চাই না। তোমাদের জীবন, তোমাদের ব্যাপার। না না, ইটস নট আওয়ার লাইফ, আমরা একসাথে নাই এবং এটা আওয়ার লাইফ, আমাদের জীবন বলতে কোনো ব্যাপার নাই। যাই হোক, আমি জাস্ট বলার, আমি এটা আসলে কারোর সাথে আই এগ্রি উইথ ইউ যে এগুলো নিয়ে আমার নিজের আগ্রহ নাই, কিন্তু আমি এটা শুধু তোমাকে বলার প্রয়োজন মনে করলাম এই জন্য যে যেহেতু সে তোমাকে একটা বলছে, একটা ভার্সন তুমি জানো, ইউ শুড নো দা আদার ভার্সন। আচ্ছা, আমি এই কারণে আদারওয়াইজ আমার এগুলো নিয়ে চর্চা করার বা সারাক্ষণ বলার কোনো ইয়ে নাই। তবে আমি যথেষ্ট কষ্ট পাইছি, তোমরা হয়তো এটা বুঝবা না বা বিশ্বাস করে চাইবা না, কারণ আমি তো ছেলে হওয়ার ধরো 101টা সুবিধা আছে বাংলাদেশের সমাজে, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই ডিসঅ্যাডভান্টেজটা আমি পুরোপুরি ভোগ করছি। খুবই কষ্ট পাইছি, বারবার আমাকে নিয়ে যেভাবে ফেসবুকে ব্যাশিং করছে এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, তবে আমি কষ্ট পাইছি আর কি। এটা তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করছো না কেন? হঠাৎই প্রশ্ন কেন সেটা দেবো? তুমি বলছো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, তো আমার প্রশ্ন হচ্ছে তুমি বিয়ে করছো না কেন? না, I'll get married। এই এখন তো পলিটিক্স এবং ইলেকশন এগুলো নিয়ে ভাবছি, এখন করে ফেলবো। ঠিক আছে। তো আছে পরিচিত বিয়ে করার মতো ভালো? না, বা আমাকে আমি যেরকম আমাকে সেই কাজগুলো করতে দিবে, আমার মতো করে রিসিভ করবে আমাকে, এরকম কেউ আছে পরিচিত? না, আমি আস্কিং ভেরি সিরিয়াসলি, কারণ আমিও বিয়ের কথা ভাবতেছি। নাই আমার কাছে। ওকে, ওকে, বাই। রেখে দিবা কেন? কি বলবো? তুমি একটু ইচ্ছে করতে পারবা না আমার সাথে প্লিজ? আমি ঠিক আছে, তুমি গুরুত্বপূর্ণ কথাটা বলো এখন না প্লিজ। আমি তোমার সব কথা শুনলাম তুষার, এবার তুমি বলো। না, তুমি এটা এখন বললে তুমি যেন টেনশন করতে থাকবে। আমার জীবনে টেনশন শব্দ বলতে নাই, আর এত টেনশন ছোটখাটো কোনো বিষয়গুলো সমস্যা হয় না, বলো। না, কালকে বলি প্লিজ। নো, ইফ উই ক্যান মিট, কালকে বলি। না, আজকেই বলো। আজকে বললে তুমি আর কালকে দেখা করে আগ্রহ পাবো না। দেখা এমনিতেই হবে, বলো। Two people from TV, they asked me suddenly, all on a sudden, কোনো প্রেক্ষাপট নাই, কিছু নাই, they asked me about you। তো আমি একটু হইলাম যে কেন আমাকে জিজ্ঞেস করছি। আমি বললাম যে না, আমার তো ওনার সম্পর্কে কোনো ধারণা নাই, মানে যা বলা দরকার আর কি, ওনার সম্পর্কে কোনো ধারণা নাই এবং আমার সাথে ওনার কোনো যোগাযোগও নেই। জাস্ট ওই দিন একটা ঘটনা ঘটছে, উনি আমাদের অফিসে আসছেন, একটু খারাপ অফ টু হসপিটাল, এটুকুই আমার তার সাথে এক্সচেঞ্জের বাইরে কোনো ইয়ে নাই। তো ওই যেটা ঘটনা, তারপর তারা আর কথা বাড়ায় নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে why did they ask me? That's it. Do you have any clue? I don't know. জিজ্ঞেস করতে পারে, তুমি তো বলে দিছো যে উনি জাতীয় নাগরিক কমিটির কেউ না।
তুমি কি জাতীয় নাগরিক কমিটি কেউ বলো, তুমি কোন কমিটিতে আসছো? হ্যাঁ, আমি ধানমন্ডি থানার সদস্য না। কোথায় আন্দোলন সদস্য? তুমি লিস্ট রাখো, তুমি জানো না, যেটা হচ্ছে কি ওই সময় ওটা না বললে আরো সমস্যা হতো। ঠিক আছে। এখন এইটা যে আমি তোমাকে বললাম, এটার ব্যাপারে তোমার ইয়ে কি, কোনো ভাব বা অনুভূতি কি? কোনটা? এই যে they asked me about you, ডিবি কাজ করতেই পারে। but why me? ও যে ওই দিন আমার সাথে ছিলে মেডিকেলে, সে কারণ হতে পারে। আই ডোন্ট নো। তো আরো কেউ কেউ ছিল না? হয়তো তাদেরকে পায় নাই, বা তারা ফেমাস না তোমার মতো। এত ইজি না। আর হচ্ছে আমি কোনো ইয়ে করি নাই, কোনো ক্রাইম করি নাই যেটার জন্য ডিবি আমাকে খুঁজবে। এমনি হয়তো জিজ্ঞেস না না না, খুঁজছে তারা, আমাকে সেটা করে। তারা বলেছে যে আমার নাম কি জানি কিনা, what about you, what is your update? আপডেট জানতে চাইতেই পারে। সবাই আমাকে নিয়ে অনেক আগ্রহ। ওকে, সেটা হতে পারে, কিন্তু তবু ব্যাপারটা ফিশি। আমার কাছে ফিশি না, তোমার কাছে কি? নর্মাল। কি জানি, আমার কাছে তো ঠিক এরকম নর্মাল মনে হচ্ছে না। অ্যাবনর্মাল কেন মনে হচ্ছে? মানে হঠাৎ কেন আমাকে জিজ্ঞেস করবে? আমি কি একটা সূত্র মিলাইতে ওদের কাছে জিজ্ঞেস করো যে থট আমি তোমার গার্লফ্রেন্ড, সে কারণে জিজ্ঞেস করছে। না না না, এরকম কিছু মনে হয় না। এই মাথায় দিলাম তোমার, এটা নিয়ে অনেক ভাবার দরকার নেই, বাট এই আর কি। ঠিক আছে, আমি ওকে নিয়ে ভাবি না। ওকে, বাই। ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আর আমার tell me that you have accepted my sorry. Yeah, I will try. Will কথাটা অনেক জঘন্য, তুমি বুঝতে পারছো না। I admit it. That's why I'm মানে বারবার তোমার কাছে এটা বলতেছি, তাহলে আমি একবার মানে ইশারা করে দিতে পারতাম। বাদ দাও, এখন ঘুমোতে যাও। বাই। তুমি কি করবা? আমিও ঘুমাবো। তুমি কি সারা রাত জাগবে? না, সারা রাত জাগবে না। রোজা রাখো? রোজা রাখি। শিওর? বলো কি? মানে কি? বেশ, মানে যারা একটু বয়স তরুণ তারা তো সাধারণত রোজার ব্যাপারে একটু ক্যালাস। জানি না, আমি রোজা রাখি। Okay, great. Keep fasting. Bye, have a good night. Okay, good night. Take care and please pray for me. Bye. এনসিপি ইতোমধ্যে তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তাকে দলের কর্মসূচি থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এবং পার্টির অভ্যন্তরে এই ঘটনা নারী নিরাপত্তা, শৃঙ্খলা ও ভারমোদ্যোগ্যতার প্রশ্ন তুলেছে। প্রিয় ভিউয়ার্স, তাদের ফোনালাপ পর্যালোচনা করলে দেখা যায় কেউ দোষের ঊর্ধ্বে নয়। কেন্দ্র নেতার যদি এ ধরনের নৈতিক স্খলন হয়, সত্যিই সেটা চিন্তার বিষয়। তাছাড়া নীলা ইসরাফিলও কম যাননি। বিশিষ্টজনের মতে
এখনই এনসিপির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। যদিও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরও পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে জনগণের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হবে। আর দলের শৃঙ্খলা আনয়নে চারিত্রিক ব্যাকগ্রাউন্ড আরও গভীরভাবে যাচাই বাছাই করা এখন সময়ের দাবি। এটা সব দলেই চর্চা করা জরুরি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।